স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। আইনের হাত যথেষ্টই সবল, তবে প্রয়োগের সদিচ্ছা নিয়ে আছে প্রশ্ন। নীতির পতন এই পরিস্থিতির জন্য অনেকটাই দায়ী বলে মনে করছেন অনেকে। এসব নিয়ে আজকের আলোচনা কানুন খুন। কথা বলতে স্টুডিওতে আছেন দ্য নিউজ টুডের উপদেষ্টা সম্পাদক সাংবাদিক নেতা এম এ আজিজ, আছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের নেতা রাজিকুজ্জামান রতন, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষক এবং রাজনীতি বিশ্লেষক মোহাম্মদ এ আরাফাত। স্বাগত আপনাদের। জনাব এম এ আজিজ, আপনারা আপনি যে সাংবাদিক দলটির নেতৃত্ব দিচ্ছেন তারা একটি রাজনৈতিক মতাদর্শের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আপনাদের বিপরীতে যারা আছেন তারা আবার সরকারের সাথে ঘনিষ্ঠ বলেই এতদিন পরিচয় পেয়ে আসছেন এবং তারা ঘনিষ্ঠ বলেই আমরা জানি। সেই সব গণমাধ্যমের সাংবাদিকদেরও যে আদালতে বিচারের মুখোমুখি হতে হচ্ছে, প্রশ্নের জবাব দিতে হচ্ছে, তাদের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, এতে কি এটি প্রমাণ করে যে আইন আদালত তার নিজের গতিতে চলছে? না, সব সময় তা মনে করছে না। এবং আপনি যে প্রশ্নটা করেছেন এটা উত্তর দেওয়াটাও কিন্তু খুব রিস্কি, কারণ আদালত সম্পর্কেই বলতে হবে। যেমন আপনি জানেন যে আমাদের আপনার কনস্টিটিউশনে সাংবাদিকতার বাক ব্যক্তির স্বাধীনতা 29 আর্টিকেলে দেওয়া আছে, সেখানে কিছু রিজনেবল রেস্ট্রিকশনও আছে। আমরা কিন্তু সবগুলো রেস্ট্রিকশন মানতে পারি না। এছাড়া আপনার সম্প্রচার নীতিমালা, অনলাইন নীতিমালা, এতগুলো এই সবগুলো যদি মানতে হয় তাহলে কিন্তু আসলে সাংবাদিকতা করা যাবে না। কারণ এখানে এতগুলো শর্ত দেয়া আছে, এই শর্ত অনুসরণ করলে আপনি হাত পা বাঁধা হয়ে যাবে, বিশেষ করে সম্প্রচার নীতি। ভাই একটু বলবেন যে এখন কোন শর্ত মানলে, যেমন এখানে বলা আছে যে কারো বিরুদ্ধে বিদ্রুপ করা যাবে না, আপনি কি কারো বিরুদ্ধে বিদ্রুপ করতে চান? না, বিদ্রুপ করতে চাই না। এখন বিদ্রুপটা কি? এখন ধরেন একজনের একটা নিউজ কারো বিপক্ষে গেল, ধরেন সে হয়তো ভাবলো যে তাকে অপমান করা হলো অথবা কথা নাই, ধরেন আপনি তো ফ্যাক্ট তুলে ধরবেন, সেটা কারো পক্ষে যেতে পারে, বিপক্ষে যেতে পারে, কিন্তু আপনি আপনার কাছে কোনো নিউজ নাই, কিন্তু আপনি যেমন ধরেন আমাদেরকে সাংবাদিকতার ইয়াতে শেখানো হয়েছে যে আপনি সব ডাক্তারকে বললেন আপনি গলা কাটা। না, তা বলা হবে কেন? ডাক্তার তো সব না, সব প্রফেশনেই যেমন অধিকাংশই ভালো লোক আছে, অল্প কিছু জন্য হয়তো প্রফেশনের কিছু বদনাম হয়। সাংবাদিকতার মধ্যে এখন ধরেন আপনিই যেমন বললেন যে ইউনিয়ন দুইটা, আগে যখন ইউনিয়ন এক ছিল তখন সাংবাদিকদের উপরে কিন্তু নিয়ন্ত্রণ ছিল, এখন তার নিয়ন্ত্রণ একটু কমে গেছে, এটা সত্য। এবং আপনি দেখেন যে ছোট বড় অসংখ্য পত্রিকা সবাই কিন্তু এই নীতিমালা কিন্তু সবটাই অনুসরণ করে না। অনেক সময় আপনি বড় উল্টোটা বলছেন, আপনি বলছেন যে নীতিমালা অনুসরণ করলে আপনার হাত বাঁধা পড়বে। আপনি কি এরকম কোন নীতিমালার কথা বলতে পারেন যে নীতিমালা অনুসরণ করলে সঠিক সাংবাদিকতা সম্ভব নয়? নীতিমালার কোনো একটি আমার মনে করে যে সংবাদপত্রের জন্য কোনো নীতিমালা থাকা উচিত নয়, কারণ সংবাদপত্র এবং মিডিয়ার জাজ হচ্ছে রিডার, পাঠক এটা জাজ করবে সে সঠিক না ব্যাঠিক। কিন্তু আমরা শুধু দেশ এবং জাতির স্বার্থে পরিপন্থী হয় এমন রাষ্ট্রের পরিপন্থী নয়, মানহানিকর কারো মানহানিকর এমন নয়, এরকমই আছে আমরা এটা, এবং কন্টেম্পট অফ কোর্ট না হয় এগুলো পরিত্যাগ করে আমরা এই আপনি যে তিনটা কথা বলেন সেই তিনটা আমব্রেলা নিচে কিন্তু সবকিছু এছাড়াও আছে যেমন বলছে বন্ধু রাষ্ট্রের বিপক্ষে যায় এমন কিছু বলা যাবে না। বন্ধু রাষ্ট্র তো আমরা ইসরায়েল ছাড়া সবাই বন্ধু। এখন কি আমাদের বন্ধু? এখন ধরেন দেশের ভারতের মাঠ, এই যে মোদি এসে গেল, অনেকগুলো চুক্তি হলো, আমি তার ভিতরে কোনো কনস্ট্রাকটিভ সমালোচনা করতে পারবো না, পত্রিকাকে একটা ওপিনিয়ন দিতে পারবে না, কিন্তু এইটা এখন বন্ধু রাষ্ট্র, তাহলে বলতে হবে কোনটা বন্ধু কে বন্ধু না, সেটা তো ডিফাইন করা হয় নাই। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আমাদের সাংবাদিকরা কি বন্ধু রাষ্ট্রের সমালোচনা করার সময় কোনো ধরনের কোনো কিছুর ইয়েতে পড়েছে? বন্ধু রাষ্ট্রের সমালোচনা এক জিনিস, বন্ধু রাষ্ট্রের মধ্যে আন্তঃসম্পর্ক নষ্ট হয় সেটা তো একটা অন্য জিনিস। না, আত্মসম্পর্ক না। এখন ধরেন ফেলানির লাশ ঝুলতেছে, সেই ফেলানির লাশ ঝুলতেছে, এখন আমরা নিউজ করলাম, মোট কত বিচার হচ্ছে না, মোট কত শতবার নিউজ করা হয়েছে আপনি বলেন? আমার টেলিভিশনে এটা হাজারো বার করতে হবে, কারণ হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে অশান্ত বর্ডার হলো ভারত এবং ইন্ডিয়া। সুতরাং এটা তো হবেই, আমি এটা লাখবার করবো, এটা কোনো নীতি দিয়ে এটা ঠেকানো হবে না। আমি যতদূর বুঝি কোনো নীতিতে এটা বারণও করা নাই, মানে আমি এই নীতিতে এই বারণটা আমি এখনো আমার চোখে পড়ে নাই, কারণ আমি ফেলানির নিউজ নিয়ে আমি প্রতিবারই এটা নিয়ে নিউজ করে থাকি। যাই হোক, আমি আবার আসবো আপনার কাছে। আমি একটু রাজিকুজ্জামান রতন ভাই আপনার কাছে আসতে চাই যে একটি অন্য মানে প্রসঙ্গে, সেটি হচ্ছে যে গণজাগরণ মঞ্চের আন্দোলনের জের ধরে বা ব্লগে লেখালেখির জের ধরে আমরা দেখছি তালিকা ধরে খুন হচ্ছেন একজনের পর একজন। আপনি কি মনে করেন এই খুন হওয়ার পেছনে সরকারের নির্লিপ্ততা যেমন দায়ী, তেমনি আমাদের দায়িত্বহীনতাও অনেকখানি দায়ী? যারা লিখছি, যারা লেখার কথা বলছি, তাদের দায়িত্ব নেই। আপনি কি এরকমটা মনে করেন? একজন লিখছে কলম দিয়ে আর একজন কাজ করছে ছুরি দিয়ে, তাহলে লেখার জবাবটা কি দিয়ে হবে? ব্লগে যারা লিখছেন
তাদের লেখার পিছনে তাদের একটা যুক্তি আছে, তাদের একটা মননশীলতা আছে, কিংবা তাদের একটা দৃষ্টিভঙ্গিও কাজ করে। সেটা যদি কারো পছন্দ না হয়, সে তার দৃষ্টিভঙ্গি দিয়ে এটাকে ফাইট করতে পারে। কিন্তু যদি হয় যে কলমের বিপরীতে তরবারি আসবে, তাহলে সত্যিকার অর্থে কেউই কিন্তু তার মনের কথাটা বলতে পারবে না। যেমন আপনি একটু আগে বলেছেন যে নীতিমালার ক্ষেত্রে, যেমন সাংবাদিকতার ক্ষেত্রে নীতিমালা কি রকম হবে। আচ্ছা, লিগ্যালিটি এবং মরালিটির মধ্যে তো একটা কনফ্লিক্ট সবসময় থাকে, তাই না? যা লিগ্যাল সবসময় মরাল নাও হতে পারে কিনা আমি জানি না, মানে একটার সাথে আরেকটা একটু হ্যাঁ, যা লিগ্যাল তা মরাল নাও হতে পারে। জি। যে কারণে তো আইন পাল্টায়। আইন যদি হয় যে যেমন লিগ্যাল, সবসময় মানুষকে লিগ্যালটা মেনে লিগ্যাল চলে। এবং মরাল দুই জিনিস হতে পারে, কিন্তু দুইটা সবসময় কনফ্লিক্ট থাকবে কিনা সেটা নিয়ে একটা কথা। থাকতেই হবে এই কারণে, কারণ প্রতি মুহূর্তে সামাজিক বাস্তবতার কারণে নতুন নতুন চিন্তা, নতুন আদর্শ, নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা তৈরি হয়। পুরনোর সঙ্গে তার একটা সংঘাত হয়। লিগ্যালিটি সবসময় পুরনোর ফ্রেমের মধ্যে আটকে রাখতে চায়, আর মরালিটি সবসময় নতুনকে আহ্বান করতে চায়। নতুন এবং পুরনোর এই সংঘাতের মধ্যে মানুষ কাকে আশ্রয় করবে? যুক্তিকে? ভাই, আমি অবশ্য এই লিগ্যালিটি মরালিটির এই সংজ্ঞা, মানে এটা নিয়ে আসলে বিস্তারিত আলোচনা হতে পারে। আমি যেটা বলতে আমি চাই বুঝি যে কাউকে আপনি সালাম দিবেন সেটা একটা আপনার মরাল, কিন্তু সেটার সাথে লিগ্যাল কোনো কিছু নাই এবং সেটার সাথে কোনো কনফ্লিক্টও নাই। আমি আপনাকে সালাম দিলাম না সেজন্য আমার জেল হতে পারে না, কিন্তু আমি আবার সালাম না দিলাম সেজন্য আমি মরালি অত, যেমন ধরেন লিগ্যাল যদি বলি যে সামরিক শাসন তো একটা লিগ্যাল জিনিস, যদি সামরিক শাসকের দৃষ্টিতে দেখি, আমাদের গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রে যদি বলি, আমাদের সুপ্রিম কোর্ট কিন্তু বলছে সামরিক শাসন ইলিগ্যাল। কখন বলছে মানে যাই হোক, যখন সামরিক শাসন অবসান হয়েছে তারপরে। তার মানে সামরিক শাসনটা অবসান হওয়ার জন্য সামরিক শাসন বিরোধী একটা লড়াই করতে হয়েছে। সেই লড়াইটা ছিল মরাল, কিন্তু সেটা আবার শাসকের দৃষ্টিতে ছিল ইল্লিগাল। আচ্ছা আচ্ছা, সেই অর্থে বলছি যে শাসকের দৃষ্টিতে যা লিগ্যাল, জনগণের দৃষ্টিতে তা ইমমরালও হতে পারে। ফলে সেই ক্ষেত্রে সেই কনফ্লিক্টের মধ্যে দিয়ে কিন্তু সবসময় লিগ্যালিটি মরালিটির এই কনফ্লিক্টের মধ্যে দিয়ে নতুন মরালিটি ডেভেলপ করে। যে কারণে যখন আমরা বলবো যে স্বাধীনতার সীমা কতটুকু থাকবে, গণতন্ত্রের সীমা কতটুকু থাকবে, সেই সীমাটা কি দিয়ে নির্ধারিত হবে? সেটা কি যুক্তি, সেটা কি বিজ্ঞান, তা দ্বারা নির্ধারিত হবে, নাকি আমার ইচ্ছা, আমার মনোভাব তা দ্বারা নির্ধারিত হবে? তবে আমি একটা প্রশ্ন করতে চাই হচ্ছে এরকম, যে বাংলাদেশের এখন সবচেয়ে বড় সমস্যা কি হচ্ছে, কোন কোন ধর্মগ্রন্থে কি কি ভুল আছে আর কোন কোন ধর্মপ্রচারক কি কি ভুল কথা বলেছেন সেইটা, নাকি বাংলাদেশে আরো অনেক সমস্যা আছে? এখন এই মানে ধর্মগ্রন্থের ভুল বা ধর্মগ্রন্থ প্রচারকদের ভুল কীর্তি, সেটা কি এখন খুব রেলেভেন্ট আমাদের সমাজের জন্য? আমরা যে প্রতি কথায় কথায় কথাগুলি টেনে আনবো, এর কারণটা কি আসলে? আচ্ছা, ধরুন সেটা ব্লগে যারা লিখছেন তারা তো নিজেদের দায়িত্বে লিখছেন, জি ঠিক আছে, সেটা তাদের ব্যাপার। কিন্তু আমি যখন বলি গণজাগরণ মঞ্চকে যখন কেউ নাস্তিকতার অভিযোগে অভিযুক্ত করছেন, তো গণজাগরণ মঞ্চ কি দাবি করেছিল? তারা তো দাবি করেছিল যুদ্ধাপরাধীদের বিচারটা করতে হবে, যুদ্ধাপরাধীর বিচার নিয়ে কোনো ধরনের দোদুল্যমানতা চলবে না। তো সেটাকে যদি নাস্তিকর অপরাধী করা হয়, তাহলে কি দাঁড়ায়? তাহলে এইরকম যদি আপনি যে কাজটাই করতে চাবেন, মানে অনুভূতিতে আঘাত লাগা। আচ্ছা, ধরুন আমাদের শুধু ইসলাম ধর্মাবলম্বী যারা, তাদের অনুভূতিতে আঘাত লাগে। হিন্দুদের মন্দির যখন ভেঙে দেওয়া হয় তখন তাদের অনুভূতিতে আঘাত লাগে না? যখন বুদ্ধদের মন্দির পুড়িয়ে দেওয়া হয় তখন তাদের অনুভূতিতে আঘাত লাগে না? কিন্তু আমি যদি এটা অন্যভাবে বলি, যে গণজাগরণ মঞ্চের যারা প্রতিভু আছেন তাদের অন্য পরিচয়ের উপর ভিত্তি করেই তাদেরকে আক্রমণ করা হয়েছে, সেটা গণজাগরণ মঞ্চের পরিচয়ই আসলে তাদের একমাত্র তারা লক্ষ্যবস্তু হয়েছে, সেরকমটি তো বলা যাবে না। কিন্তু প্রথমে যখন গণজাগরণ মঞ্চকে আক্রমণ করা হলো, তখন কিভাবে আক্রমণ করা হয়েছিল? গণজাগরণ মঞ্চ হচ্ছে একটা নাস্তিকদের জায়গা। তার মানে আমাদের সমাজে এমন একটা মনন জগৎকে যদি কেউ তৈরি করতে চায় যে আমার অপছন্দ হলে তার একটা ট্যাগিং করে দেবো আমি, এই ট্যাগিং করে দিয়ে তারপর তাকে আমি যা খুশি তা করতে পারি। এখন ধরুন আমাদের গত কয়েকদিন ধরে যে ব্লগার যারা মৃত্যুবরণ করেছে, পুলিশ বলছেন যে প্রত্যেকটার ক্ষেত্রে প্রায় একই ধরনের বিষয় লক্ষ্য করা যাচ্ছে। তাহলে একই ধরনের বিষয় যদি লক্ষ্য করা যায়, একই ধরনের ব্যক্তিবর্গ যদি এটার সঙ্গে যুক্ত থাকতে পারে বলে আপনাদের ধারণা করা হয়, তাহলে সেই ব্যক্তিবর্গকে ধরার ক্ষেত্রে সরকারের নির্লিপ্ততা কিংবা তার বলবো যে দায়িত্বহীনতা কিংবা কখনো কখনো অদক্ষতার কারণগুলো কি, সেগুলো আমার মনে হয় মোহাম্মদ আরাফাতের কাছে আমি এটা জানতে চাইবো যে আরাফাত ভাই, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে মুক্ত চিন্তায় লেখালেখি যারা করছেন এবং এই ধারার লেখকদের হত্যার ঘটনায় পুলিশ প্রধান যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের সঙ্গে বিএনপির মুখপাত্রের বক্তব্য হুবহু একই জায়গায়। তিনিও বলেছেন যে আপনারা সাবধানে লেখালেখি করেন, আপনারা ধর্মীয় অনুভূতিতে আঘাত দেবেন না, কিন্তু আমি হত্যাকাণ্ডের নিন্দা জানাই, আমি তাদেরকে ধরবো। আসাদুজ্জামান রিপনও প্রায় একই কথা বলেছেন, একদম প্রায় শব্দ শব্দ ধরে এক, যে আপনারা এরকম আঘাত দেবেন না। কথা হচ্ছে যে কেউ একজন লেখালেখি করবে, তাকে খুন করে তার জবাব দিতে হবে, এবং পুলিশ প্রধান বলবেন যে আপনারা ঠিক হয়ে লেখালেখি করেন। এখানে দুটো জিনিস আছে। তার আগের আলোচনার সূত্র ধরে আমি কয়েকটা কথা বলতে চাই, যে লিগ্যালিটি অ্যান্ড মরালিটি যে বিষয়টা আসলো, বেসিক্যালি ল অ্যান্ড এথিক্স, এই দুটো যেহেতু এটা সাবজেক্ট ম্যাটার, আমি যে বিষয়বস্তুর ছাত্র বা পড়াচ্ছি কিছুদিন ধরে, তো সেই জায়গা থেকে আমি একটু বিষয়টা আনতে চাই। জিনিসটা হচ্ছে কি, ল এবং এথিক্স এর মধ্যে আসলে কনফ্লিক্ট থাকার কথা নয়। জিনিসটা হচ্ছে এথিক্সটা এথিক্যাল
যে আন্ডারস্ট্যান্ডিং, যেটা আমার এথিক্যাল বিহেভিয়ার কি হবে, সেটা কিন্তু একটা কালেকটিভ রিয়ালাইজেশন ওভার এ পিরিয়ড অফ টাইম। সভ্যতা যখন আমরা এগোতে থাকি, আমাদের এই আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু এথিক্স। এখন এথিক্যাল বিহেভিয়ারটাকে সমাজে এনফোর্স করার জন্য ওইটার সাথে কম্প্যাটেবল ল ফ্রেম করা হয়, যাতে করে এটাকে আমি নিশ্চিত করতে পারি এইভাবে মানুষ বিহেভ করে, চুরি করে না। হ্যাঁ। এখন জিনিসটা যেটি হচ্ছে, কিন্তু ল এর একটা সার্টেন বাউন্ডারি আছে যে পর্যন্ত যেতে পারে, তার বিয়ন্ডে কিন্তু ল যেতে পারে না। তখন আমাদের এথিক্যাল ট্রেনিং এর প্রয়োজন হয়, বলতে হয় যে এটা নৈতিক, এটা অনৈতিক, যে কারণে তুমি নীতিবান হও, অনৈতিক কাজ করো না। যেমন ধরেন মিথ্যে কথা বলাটা আনএথিক্যাল। এখন আমি যদি এক বন্ধু আর এক বন্ধুর সাথে বন্ধুত্বের যে সম্পর্ক সেই পর্যায়ে একটা দুটো মিথ্যা কথা বলে, এটা কিন্তু আপনি ইলিগাল বলতে পারেন না, লিগাল অ্যাকশনও এটা কিন্তু নেওয়া যাচ্ছে না, কিন্তু এটা অনৈতিক একটি কাজ। বাট আপনি যদি কোর্টে দেওয়া দিয়ে আন্ডার ওথ মিথ্যা কথা বলেন, তাহলে কিন্তু আপনার কাছে লিগাল অ্যাকশন নেওয়া যাচ্ছে। সো জিনিসটা হচ্ছে যে বেসিক্যালি জিনিসটা লটা ফ্রেম করতেই হবে এথিক্যাল বিহেভিয়ারটা এনশিওর করার জন্য। কাজে এটা কনফ্লিক্ট থাকলে চলবে না, এটা এটার সাথে কম্প্যাটেবল হতে হবে। তবে যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি ইতিহাসে, যেটি রতন ভাই বলার চেষ্টা করছিলেন হয়তো, সেটি হচ্ছে যে অনেক সময় কোনো ভেস্টেড কোয়ার্টার তার নিজের ইন্টারেস্টে, তার পারপাস সার্ভ করার জন্য এমন কিছু ল তৈরি করে এবং এনফোর্স করার চেষ্টা করে যে লটা নিজেই আনএথিক্যাল। যেমন আমি ক্লাসে পড়ানোর সময় বলি, আইন ভাঙা কি অন্যায়? বলে যে জি স্যার অন্যায়। আমি বলি সব সময় নয়, কারণ নেলসন ম্যান্ডেলা, মহাত্মা গান্ধী তারাও আইন ভেঙেছে। যখন আপনার মানুষকে সেগ্রিগেট করা হয়েছে এবং বলা হয়েছে যে এই মানে আপনি ট্রেনের এই ইয়েতে ঢুকতে পারবেন না, আপনাকে আলাদা আইডি কার্ড দেওয়া হচ্ছে বিকজ আপনার স্কিন কালারের জন্য, তখন তারা যে প্রোটেস্ট করে এটা যে পুড়িয়ে দিল, ওই সময়ের লয়ের লিগাল পয়েন্ট অফ ভিউ থেকে এটা মানে ইললিগাল ছিল, বাট আনএথিক্যাল ছিল না। লটা নিজেই যখন ইললিগাল হয়, মানে আনএথিক্যাল হয়, তখন কিন্তু সেটি আপনার ওইটাকে প্রোটেস্ট করা যায়। কাজে সামরিক শাসনের ব্যাপারটি যেটি, এটা কিন্তু কারো চোখ দিয়ে দেখলে হবে না। একজন ক্রিমিনালের চোখে অল কাইন্ড অফ ক্রাইম ইজ রাইট। কাজে আমি বলছি ইউনিভার্সাল একটা পয়েন্ট অফ ভিউ আছে, চোখ আছে, সেই জায়গায় দেখলে যা কিছু আনএথিক্যাল তার সবকিছু ইললিগাল হওয়াটাই স্বাভাবিক, এটাই হওয়া উচিত। যে কারণে সামরিক শাসন আজকে এসে ইললিগাল হয়েছে সেটি নয়, কোর্ট কিন্তু বলছে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিয়ে এটা সবসময় ইললিগাল ছিল, এটাকে জোর করে করা হয়েছে। কাজে এটি যেমন আনএথিক্যাল, মোরাল না, এটা একই সাথে ইললিগালও বটে। সেইভাবে আমি জিনিসটা দেখতে চাই। আচ্ছা, আপনি যে বিষয়টি আনলেন, এখানে একটা জিনিস কি আমি মনে করি জানেন, এই যে হত্যাকাণ্ডগুলি ঘটছে, এগুলো কিন্তু ধর্মীয় না অ্যাক্টিভিটিগুলি, এটা কিন্তু রাজনৈতিক। কিভাবে দেখেন, গণজাগরণটি যখন ঘটলো, এটি কিন্তু একেবারে যুদ্ধাপরাধের বিচার, এই ন্যায্যতার স্বার্থে বিচারের পক্ষে একটা জাগরণ ঘটলো। এবং এই জাগরণের মুখে যারা যুদ্ধাপরাধের পক্ষে অবস্থান নেওয়া মানুষগুলি, তারা কিন্তু দেখবেন ওই সময় আমরা দেখেছি খুব একটা অস্বস্তির মধ্যে ছিল, কিন্তু তারা রাজনৈতিক মারপ্যাচে এই গণজাগরণটিকে একভাবে ব্র্যান্ড করতে সক্ষম হয়েছিল চালাকি করে। সেটি হচ্ছে এই গণজাগরণ যুদ্ধাপরাধের বিচারের দাবিতে যেটি, সেটিকে তারা ব্র্যান্ড করলো এটা নাস্তিক্যবাদী আন্দোলন হিসেবে। এটি কিন্তু করতে তারা সফল হয়েছিল। তারই একটা রিয়াকশনারি এফেক্ট হিসেবে তারা যে হেফাজতি আন্দোলনটা কিন্তু ক্রিয়েট করতে পেরেছিল, যেখানে কিন্তু অনেক মানুষ না বুঝেই গিয়েছিল। আমরা বলার চেষ্টা করেছিলাম গণজাগরণ কিন্তু যুদ্ধাপরাধের বিচারের দাবিতে, এখানে আস্তিক আছে, নাস্তিক আছে, হিন্দু আছে, মুসলমান আছে, খ্রিস্টান আছে, সকল ধর্মের সকল বিশ্বাসের মানুষের ন্যায্য দাবির প্রশ্ন। এটি কোনো পার্টিকুলার রিলিজিয়ন, ধর্মীয় জাতিগোষ্ঠীর নয়, এটি কোনো নাস্তিক বা আস্তিকদের নয়। কাজে সেই জায়গা থেকে কিন্তু এটাকে নাস্তিকবাদী এই ট্রিটমেন্টটা দেওয়া হচ্ছে। আপনি খেয়াল করে দেখবেন কেন আমি এটাকে রাজনৈতিক বলছি। যুদ্ধাপরাধীদের রক্ষা করতে যায় বা তাদের পক্ষে অবস্থান নেওয়া স্বঘোষিত অনেক নাস্তিক আছে, তারা কিন্তু এই আপনার এইদের এই জঙ্গিবাদের আক্রমণে শিকার হচ্ছেন না। কারা হচ্ছেন শিকার? তারাই শিকার হচ্ছেন যারা যুদ্ধাপরাধের বিচারটা চাচ্ছেন, তাদেরকে কিন্তু শিকার করা হচ্ছে। এবং যুদ্ধাপরাধের বিচার চাচ্ছেন এরকম অনেক মানুষ আছেন যারা খাঁটি আস্তিক মানুষ, তাদেরকে কিন্তু ফেসবুক, অনলাইনে বিভিন্ন জায়গায় নাস্তিক বলে ব্র্যান্ড করার একটা অপচেষ্টা করা হচ্ছে। এবং যেভাবে এরা অপারেট করে, ভেরি ইন্টারেস্টিং। এটা কিন্তু 8-10টা আপনার ট্রেডিশনাল যে ক্রাইম, সেই ক্রাইমের মতো নয় এদের কাজগুলি। এরা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট সেলের মতন অপারেট করে। একটা গ্রুপ স্ট্যাবলিশ করে দিচ্ছে একজনকে নাস্তিক, আর একটা গ্রুপ নিজের মতন করে দাঁড়িয়ে যাচ্ছে এবং এক্সিকিউট করছে, এবং কেউ কাউকে চেনে না। এটা কিন্তু গ্লোবালি এই ধরনের অদ্ভুত একটা সিস্টেম এরা অপারেট করছে। আমাকে একটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পর আমি ফিরে আসবো। আপনি চমৎকারভাবে বললেন যে ল এবং এথিক্সের পার্থক্য, কিন্তু আমি বিরতির পর আপনাকে খুব সংক্ষিপ্ত সময় জানতে চাইবো যে পুলিশ বাহিনীর প্রধান যে এই ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো লেখা না লেখার সারমনটি দিলেন, সেটির সাথে আপনি কতটা আচ্ছা, আমি এটা নিব, সেটির সাথে আপনার কতটা একমত? আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আবার আপনাদের কাছে।
ফিরে এলাম আজকে বাংলাদেশে যারা মোহাম্মদ আরাফাত, আপনি যদি পুলিশ প্রধান এবং বিএনপি মুখপাত্রের কথার মধ্যে যে মিল আছে সেই সম্পর্কে আপনার মন্তব্য না, করবেন। ওনাদের কার কি কথা সেই জায়গায় আমি না যাই, আমি ছোট্ট করে বলি যে একটা জিনিস হচ্ছে কি, দেখেন বাংলাদেশের আইনেও কিন্তু আছে আপনি ধর্ম নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেয়া এবং কারো ধর্মানুভূতি আঘাতের ব্যাপারটা কিন্তু কনস্টিটিউশনেও কিন্তু এটা নিষেধ করা আছে, যে আপনি স্কলারলি ডিবেট করতে পারেন, অনেক কিছু করতে পারেন, কারণ আরেকজনের মানে আঘাতে, যেমন ধরেন আপনার চিন্তা স্বাধীনতা আনলিমিটেড, যতদূর স্কাই ইজ দ্য লিমিট, কিন্তু বক্তব্য দেওয়ার স্বাধীনতা কিন্তু লিমিটেড করা আছে, কিন্তু একটা সার্টেন বাউন্ডারি আছে, তার বিয়ন্ডে যেখানে আরেকজনকে আপনি আঘাত করছেন সেখানে কিন্তু লিগ্যাল একটা ইয়েও আছে। তো সেই জায়গা থেকে আমি যেটা মনে করি আমাদের অনেক ক্ষেত্রে, আমি কোনো কাউকে জাস্টিফাই করা আনজাস্টিফাই করার পয়েন্ট অফ ভিউ থেকে না, আইন তার নিজস্ব গতিতে চলবে, সেইভাবে এখানে থাকা উচিত। অ্যাট দ্য সেম টাইম যে কঠিন বাস্তবতা আমরা বাস করছি, যেখানে বললাম যে শুধুমাত্র আপনার যুদ্ধাপরাধের বিচার চাইলেই নাস্তিক হয়ে যাচ্ছে, একবারে খাঁটি মুসলমান, আপনি বিরতির সময় আলাপ করছিলাম এই মুনতাসির মামুন সাহেব, প্র্যাকটিসিং মুসলমান, হজ করা মানুষ, 5 ওয়াক্তের নামাজ পড়া মানুষ নাস্তিক বানিয়ে দিয়েছে। আমাকে মনে করেন বিভিন্ন জায়গায় নাস্তিক বলে, আমি তো জীবনেও ধর্মানুভূতি আঘাত দেওয়ার একটা কথা বলা বা একটা কিছু লেখা জীবনেও না, এবং একটা প্রশ্ন আসে না, আমি নিজেও এটাকে অপোজ করি এই ধর্মানুভূতি থেকে আঘাত দেওয়ার বিষয়টিকে, অথচ এটাকে বলে এই ধরনের এটা কাজ করছে। এবং এই জিনিসটা কিন্তু এই জন্য সাবধানতা অবলম্বন করাটাও একটা মেজার হিসেবে। কিন্তু আমি আপনার কাছে পরে, মানে আমি জানি না এটা অন রেকর্ড না অফ রেকর্ড, কিভাবে আপনি আমাকে বুঝাবেন, আপনি অনেক আপনার সহ আরো অনেকের কাছে আমি এরকম শুনেছি যে বাংলাদেশের সংবিধানে চিন্তার স্বাধীনতা দেওয়া আছে। আপনি আমাকে একটু বুঝায়েন তো চিন্তা কিভাবে অধীন করা যায়? প্রকাশ করার সময় তো স্বাধীনতা অধীনতার প্রশ্ন আসে, আপনি আমাকে চিন্তা আমার অধীন করতে পারবেন কখনো? আমি যেটা চিন্তা করলাম যেটা প্রকাশ করলাম না, তো সেটা একটা রিডান্ডেন্ট কথা সংবিধানে, যে চিন্তা স্বাধীনতা আছে, চিন্তা অবিবেকের স্বাধীনতা, কথাটা অপ্রয়োজনীয় এবং রিডান্ডেন্ট থাকবা না থাক ইদার ওয়ে, চিন্তা অবিবেকের স্বাধীনতা দিয়ে আমি করব কি যদি আমি প্রকাশ করতে না পারি? জনাব এম এ আজিজ, আপনি একটু অন্য জায়গা থেকে যদি আমি আপনাকে বলি যে এই যে 2013 সালে আমরা দেখেছি যে হেফাজতে যখন ব্লগার বিরোধী আন্দোলনটা করলো তখন বিএনপি এর পক্ষে সমর্থন দিয়েছিল। এখন তো ব্লগাররা কেউ মারা পড়ছে, কেউ বিদেশ যাচ্ছে, দারুণ রকম, সরকারও তাদেরকে আর শেল্টার দিচ্ছে না। বিএনপি নিশ্চয়ই খুব খুশি এই মুহূর্তে, আপনার কাছে মনে হয় কিরকম? বা আপনারা যারা সে সময় হেফাজতের আন্দোলনটিকে সমর্থন করেছিলেন আপনিও নিশ্চয়ই খুব খুশি। আমি তো হেফাজতের সমর্থন করি। আপনি হেফাজত আন্দোলন সমর্থন করেন? সেটা করিনি। বিএনপি তার রাজনৈতিক কারণে, ধরেন আমি এটা অন্য কথা বলতে হয় যে এখন তো রাজনীতি আসলে আদর্শ ভিত্তিক লড়াই হচ্ছে না, এখন ক্ষমতায় থাকা, ক্ষমতা দখল করা। সুতরাং হেফাজতে হয়তো বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য বা সরকারকে যাতে পতন হয় সেই কারণে হয়তো হেফাজতকে তার বিএনপি সমর্থন দিয়েছিল, এটা প্রকাশ্যেই দিয়েছিল। এবং বিএনপি চিফ বেগম জিয়া বলেইছিলেন যে হেফাজতকে আপনার সহযোগিতা করার জন্য। যাই হোক, আমার বক্তব্য হচ্ছে যে আপনি যেটা বলছেন যে হেফাজত তখন যে আপনার জাগরণ মঞ্চ, যে আপনার ওখানে শাহবাগে যে আন্দোলনরত ছিল, হেফাজত যখন আপনার শাপলা চত্বরে এসে জমায়েত হলো, সেখানে এই গভর্নমেন্ট সেখানে ক্র্যাকডাউন করলো হেফাজতের মুভমেন্ট ওখানে, এটা ঠিক। আমি সেই ওখানের কিভাবে ক্র্যাকডাউন কি হলো সেটা আমি বলছি না, কিন্তু সেই হেফাজতকে তো পরে দেখা গেল যে সরকার জায়গা দিয়েছে, অনেক বেনিফিট দিয়েছে, এখানেও তো আপনার লক্ষ্য করণীয়। অর্থাৎ এই হেফাজতকে সরকারও সমর্থন চেষ্টা করেছে, অর্থাৎ বিএনপিও সমর্থন পাওয়ার ফাইনালি চেষ্টা হেফাজত করেছে। ইসলামী সরকারের সমর্থনই দিয়েছে, সমর্থনই নিল, বিএনপি না। ফাইনালি তো দেখা গেল যে সরকার তাদেরকে টেম করতে পেরেছে এবং সরকারই তাদেরকে জমি জমা দিয়েছে, এবং আমার তো মনে হয় যে হেফাজত ফাইনালি সরকারই তাদের সমর্থন নিতে পেরেছে, বিএনপি নিতে পারে না। আমার কাছে এই মুহূর্তে আপনি কি এটাকে বিএনপির পরাজয় মনে হয় কিনা? কোনটা? মানে এটা পরাজয়ের একটা অংশ, কারণ যেটা সমর্থন দিয়েছে কিন্তু তাদের সমর্থনের তো ওই দিন কেউ হেফাজতকে সমর্থন করতে আসে নাই, সুতরাং এটাকে আমি পরাজয় হিসেবেই দেখি, যে এটাকে আপনি পরাজয় হিসেবে দেখেন। তো আমি আরেকটু জাস্ট বলতে চাই যে এখানে যে আরাফাত সাহেব যেটা বললেন এটা ঠিক, যে আমাদের কনস্টিটিউশনে ধর্ম নিরপেক্ষতা এটা প্রিয়াম্বলেই আছে। সুতরাং এখানে যে আবার রাষ্ট্রধর্ম ইসলামও আছে, হ্যাঁ রাষ্ট্রধর্ম ইসলাম আছে, এটা ঠিক আছে, বিসমিল্লাহ আছে, সেটা তো 72 সালের কনস্টিটিউশনে যাওয়ার সময় এইটুকুই যে এখানেও ভোটের চিন্তা কাজ করেছে, যে মুসলিমদের সেখানে এটা যদি তুলে দেই তাহলে ভোট কোথায় যাবে। যেমন এই যে আওয়ামী আপনার ওলামা লীগ আছে, এটাকে একটা মুসলিম অংশ আওয়ামী লীগের জোটে রাখার চেষ্টা করা হয়েছে ভোটের জন্য, এটাও চেষ্টা করা হয়েছে। এবং আওয়ামী ওলামা লীগ কোনোভাবেই যে জামাত ইসলামের চেয়ে কম কথা কিছু বলছে তা আমি অবশ্য দেখি না। এটা নিয়ে আমি রতন ভাইয়ের কাছে জানতে চাইবো যে আওয়ামী এটা ঠিক, কিন্তু মৃত্যুদণ্ড চেয়েছে ব্লগারদের, মৃত্যুদণ্ড চেয়েছে। তো আমার বক্তব্য হচ্ছে যে এটা ঠিক যে আপনার তথ্যমন্ত্রী, তারপরে বিএনপির থেকে বলা, আইজি বলেছে, আমি কিন্তু কিঞ্চিত সেখানে আমি এটাই বলি যে আমাদের স্বাধীনতার তো একটা
দূরত্ব অবশ্যই আছে, লিমিটেশন তো আছে, আমাদের সংবিধানে দেয়া আছে, বিশেষ করে সাংবাদিক হিসাবে আমাদের তো 3টা নীতিমালা আছে, সেখানেও দেয়া আছে। তো আমার মনে হয় যে ধর্ম তো আজকে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্মের চেয়ে আজকে সারা বিশ্বে এই মুসলমান ধর্ম নিয়ে এত বিতর্কটা কেন দরকার? আজকে 2-4 জন ব্লগার কেন, দুনিয়া তো লাখো লাখো ইস্যু রয়ে গেছে, সেখানে 2-4টা ব্লগার কেন এই ইসলাম ধর্ম নিয়ে কথা বলার দরকারটা কোথায়? সারা বিশ্বে কিন্তু ইসলাম ধর্ম নিয়ে কথার জন্য ব্লগিং দায়ী না। না, ব্লগার বিশেষ না, করে- ব্লগার বিশেষ করে বলছি না, আমি বলছি আপনি দেখেন না যে আজকে এই ব্লগার বলার সাথে সারা ওয়েস্টের দেখেন, আমেরিকা বলেন, ইউনাইটেড নেশন বলেন, ব্রিটেন বলেন, সবাই কন্ডেম করেছে, এটা সত্য। না, সেটা- কিন্তু যখন সেটা যে ফ্রান্সে, একেবারে এই তো কয়েক মাস আগে ফ্রান্সে যে পত্রিকায় হযরত মুহাম্মদের যে কেস আঁকানো হলো, তখন মুসলিম এই যে গিয়ে গুলি করছে, সাথে সাথে তাদেরকে ফিনিশ করে দেওয়া হয়েছে। কিন্তু আমাদের এখানে, আমার বক্তব্য ব্লগে বলেন, লিখায় বলেন, এই যে তসলিমা নাসরিন থেকে শুরু করে সবাই কিন্তু ওয়েস্টে আশ্রয় দেওয়া হয়েছে। সারা বিশ্বে আজকে দেখেন 28%-এর মতো মুসলমান, মুসলিম দেশগুলা আজকে জি, মানে সেকেন্ড লার্জেস্ট আজকে আমার মনে হয় যে ওয়েস্টে যে পরিমাণ মুসলমানরা আশ্রয় পেয়েছেন, আমেরিকাতে, ইউরোপে, জার্মানিতে, মানে আমি আমি যে কোনো জায়গায় বলতে পারি সেরকম আর কোথাও পেয়েছেন কিনা। আমি আপনাকে শুধু একটি তথ্য দেই, তেহরানের পরে সবচেয়ে লার্জেস্ট ইরানি পপুলেশন সিটিটা হচ্ছে লস এঞ্জেলস। আমি এরকম আরো কয়েকটি সিটির কথা বলতে পারি। মানে আপনি বলছেন যে মুসলমানরা কিন্তু অনেক জায়গায় অনেক আশ্রয় পাচ্ছেন। যাই হোক, আমি রতন ভাই আপনার কাছে আসি। আপনি আওয়ামী ওলামা লীগ যে দাবিটি করেছে সেটা নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন, খেয়াল করেছেন। আপনি কি মনে করেন যে আওয়ামী ওলামা লীগের যে বক্তব্য সেটার সাথে আওয়ামী লীগের বক্তব্য প্রায় একই, এবং আওয়ামী লীগ যে ভোটের রাজনীতির যে নতুন সমীকরণ, নতুন মেরুকরণ করছে, ওলামা লীগ তাদের জন্য একটি টেস্ট কেস? আসলে আমার মনে হয় যে এটা দুটা বাহু কাজ করছে। ওলামা লীগকে দিয়ে সে পাবলিক সেন্টিমেন্ট কে প্রভাবিত করার চেষ্টা করে, আর পুলিশকে দিয়ে প্রশাসনিকভাবে একটা বক্তব্য দিয়ে দেয়। আওয়ামী লীগ কিন্তু খুবই ক্যালকুলেটিভলি এই কাজটা করছে। আমি মনে করি না যে এটা একদম খুব আওয়ামী ওলামা লীগ আওয়ামী লীগের নিয়ন্ত্রণের বাইরে স্বাধীনভাবে এই কথাটা বলছে। এতখানি স্বাধীন হওয়ার ক্ষমতা নিশ্চয়ই আওয়ামী ওলামা লীগের নাই, এটা বলছেন। তার মানে ওই ভোটের রাজনীতিতে কিভাবে জামাতের বিপরীতে হেফাজত, আবার জামাতকে কতখানি সাইজ করবে, হেফাজতকে কতখানি কাছে টানবে। আচ্ছা ধরুন, অনুভূতিতে যেটা আঘাত লাগার প্রশ্নটা আসে, যখন হেফাজতের নেতা বললেন নারীদেরকে তেঁতুলের মতন তুলনা করলেন, বাংলাদেশের লক্ষ লক্ষ নারীদেরকে অনুভূতিতে আঘাত লাগে নাই? তাহলে অনুভূতিতে আঘাত লাগলেই যদি আমি বিক্ষুব্ধ হয়ে উঠতে পারি, তাহলে তখন কি হবে? তেঁতুল প্রেমিক তারা হয়তো খুশি হয়ে যেতে পারে, কিন্তু আমরা যেটা বলতে চাই, তাহলে তখন কি নারীরা কি করেছে? নারীরা যুক্তি করেছে যে আপনি কতখানি মানে চিন্তার দীনতা, আপনার একটা মানুষকে মানুষ হিসেবে দেখার ক্ষমতা অর্জন করলেন না। তুলনা তো হয়, মানুষের তো আমরা প্রাণীর সাথে তুলনা করি, মানুষের গাছের সাথে, ফেরেশতার সাথে, কত কিছু সাথে তুলনা করি। তাহলে সেটাই তো যুক্তির লড়াইটা এই জায়গায় হওয়া উচিত। আমরা মনে করি যে চিন্তার স্বাধীনতার সঙ্গে সঙ্গে চিন্তা প্রকাশের স্বাধীনতাটাও থাকা দরকার। আর সেই স্বাধীনতার সীমা কিভাবে নির্ধারিত হবে, সেটা নির্ধারিত হবে তার পারপাস অফ লাইফটা কি, জীবনের উদ্দেশ্য কি। জীবনের উদ্দেশ্য যেটা মানুষের মুক্তির সংগ্রাম নিজেকে নিবেদন করা, তাহলে যুক্তিতে সে একভাবে কাজ করবে। আর যদি এইরকম হয় কোনো না কোনোভাবে নিজেকে এক্সপোজ করা, তাহলে তারও কিন্তু আর একটা ওয়ে অফ থিঙ্কিং অথবা তার একটা প্র্যাকটিক্যাল একটা লাইন থাকবে। তাহলে আমরা মনে করি যে সমাজের এত সমস্যা, সেই সমস্যা নিয়ে আজকে যারা জান বাজি রেখে ব্লগারদেরকে হত্যা করছেন, সেই মানুষরা যখন গার্মেন্টসের শ্রমিকরা বেতন পায় না, তাদের পক্ষে কেন দাঁড়ায় না? রাইট। রতন ভাই, এখানে একটু বোধহয় আপনাকে একটু জানিয়ে রাখা ভালো যে মাহবুবুল আলম হানিফকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই ওলামা লীগের সাথে আওয়ামী লীগের সম্পর্কটা কতটা নিবিড় বা কতটা ঘনিষ্ঠ। উনি বলেছেন যে ওলামা লীগ নামে আওয়ামী লীগের কোনো সহযোগী সংগঠন নাই। পরবর্তী প্রশ্ন করা হয়েছিল যে তাহলে ওইসব অনুষ্ঠানে কেন আওয়ামী লীগের নেতা বা মন্ত্রীরা যান, সেই প্রশ্নের জবাব অবশ্য তিনি খুব ভালোভাবে দিতে পারেন নাই। এটা একটু আপনাকে জানিয়ে রাখা। উনি নিজেও তো ওলামা লীগের মিটিং নিজেও গিয়েছেন। তো আমার মনে হয় যে এই জায়গা থেকে আমরা একটু জনাব মোহাম্মদ আরাফাত আপনার কাছে আসতে চাই। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। যে আমি রতন ভাইয়ের কথার সাথে একমত, পপুলারিটি নেওয়ার জন্য ওলামা লীগের মতো সৃষ্টি, সময় সময় তাদেরকে বলা যাবে না তারা আমাদের সদস্য না, আবার পুলিশদের দিয়ে এটি করার এই প্রপঞ্চটি আপনি আসলে কি বলতে চান? আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে যারা মোহাম্মদ আরাফাত। আমাদের যে আওয়ামী ওলামা লীগ সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাইছিলাম যে আওয়ামী ওলামা লীগ যে বক্তব্য আপনি বলছিলেন, যে বক্তব্যটি আসলে কি? আওয়ামী ওলামা লীগ এরকম বলেছে যে প্রগতিশীল বুদ্ধিজীবী ও মুক্তমনার লেভেলে নাস্তিকবাদীদের ব্যাপক পৃষ্ঠপোষকতা করা হচ্ছে,
নাস্তিকবাদীরা পেপার পত্রিকা বইপত্র সোশ্যাল মিডিয়া অনলাইন সর্বত্রই প্রকাশ্যে পবিত্র ইসলাম ধর্মের কুৎসা রটনা করছে। ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে বর্তমান পাঠ্যপুস্তকে কট্টর ইসলাম বিরোধী নাস্তিক লেখকদের লেখাকে প্রাধান্য দেওয়া হয়েছে। পয়লা বৈশাখকে হারাম বলে আখ্যায়িত করা হয়েছে এবং সর্বশেষ হচ্ছে মানে নাস্তিক ব্লগারদের হত্যাকারীদের তারা খুঁজে বের করতে বলছে এবং ধর্মে অবমাননার জন্য মৃত্যুদণ্ডের আইন চেয়েছে, মানে ব্লাসফেমি আইন চেয়েছে। জনাব মোহাম্মদ আরাফাত, আপনি যদি বলেন যে এই আওয়ামী ওলামা লীগ আসলে আওয়ামী লীগের সাথে কতটা ঘনিষ্ঠ? আমি জানি না, ফ্র্যাঙ্কলি স্পিকিং এটা আমার জানি না, জানার কথাও নয়। তবে একটা জিনিস যেটা হচ্ছে যে যদি কেউ ধারণা করে থাকেন, মানে উইথ অল ডিউ রেসপেক্ট, যে এটা আওয়ামী লীগের একটা সংগঠন, অফকোর্স নিশ্চয়ই, নাহলে আওয়ামী কথাটা কেন ব্যবহার করবে। তবে এই সংগঠনকে দিয়ে এই কথাগুলি ইন্টেনশনালি প্ল্যানের অংশ হিসেবে, কৌশলের অংশ হিসেবে পরিকল্পনা করে বলানো হয়েছে, সেই ব্যাপারটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। আমার কাছে এমন কোনো তথ্য বা প্রমাণ নেই যে আসলে এটা প্ল্যান করে করা হচ্ছে কি প্ল্যান করে করা হয়নি। তবে আমার যথেষ্ট সন্দেহ আছে এই বিষয়টি নিয়ে, কারণ আমার মনে হয় যে এত বড় একটি দলে অনেক ধরনের লুজলি কানেক্টেড অনেক উইং দল থাকতে পারে, তারা তাদের মতন করে একটা প্রোগ্রাম করে অনেক কথা বলে ফেলতে পারে। কথাগুলি যদি অনেক বেশি মানে উস্কানিমূলক হয় তাহলে তখন মিডিয়ার ফোকাস বা অ্যাটেনশন পেয়ে যেতে পারে। তবে আওয়ামী লীগ বাই অ্যান্ড লার্জ টু ইটস কোর, মানে এটা হার্টে যে সংগঠন, সেটি হচ্ছে একটা সেকুলার ধর্মনিরপেক্ষ একটি সংগঠন, এভাবেই তার গড়ে ওঠা। আর বিভিন্ন ধরনের উইং থেকে কিছু কথা যদি চলে আসে সেটা এক জিনিস, তবে এগুলো ফিক্স করে নেওয়া উচিত। আমি যেটা, এবং এই বক্তব্য যেগুলো দেওয়া হচ্ছে আমি ব্যক্তিগতভাবে এগুলোর সাথে একমত নই। আমি মনে করি একটি কথা ঠিক আছে যে ধর্ম অবমাননা যদি কেউ করেন, আমি সেটার পক্ষে নই, এটা কিন্তু আইসোলেটেডলি বলছে। রাইট, ধর্মীয় যে কোনো ধর্মের অনুভূতিতে, সে ইসলাম ধর্ম হোক, হিন্দু ধর্ম হোক, খ্রিস্ট ধর্ম হোক, যে কোনো রিলিজন, বুদ্ধিস্ট হোক, আপনি অবমাননার বিপক্ষে? অবমাননা, কারণ এটা দরকার নেই। তাহলে কেন একজনকে বিদ্রুপ করে, মানে আপনি যেটি আলোচনা কালে বলছেন, আমরা যদি বিজ্ঞান মনস্ক হই, বিজ্ঞান ভিত্তিক সমাজ তৈরি করতে পারি, তাহলে যা সত্য, যা বিজ্ঞান ভিত্তিক, তা অটোমেটিক্যালি বিবর্তিত হয়ে বিবর্তনের মধ্যে প্রতিষ্ঠিত হবে সমাজে। কাজে আলাদাভাবে কোনো একটা ধর্মকে ধরে জোর করে অবমাননা করে একটা গোষ্ঠীকে কষ্ট দেয় এবং তাদেরকে উস্কানি দেওয়ার তো কোনো যুক্তি নেই। আরাফাত ভাই, আমি খুব সংক্ষেপে আরেকটি প্রসঙ্গে আপনার একটু মতামত নিয়ে নিতে হবে, সেটা হচ্ছে ছাত্রলীগের বিপদগামী অংশ যখন বড় কোনো অপকর্ম করে, তাহলে আমরা সেই সময় দেখি যে দেরিতে হলো বা খুব দ্রুত হলো ছাত্রলীগের সেসব কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। আমরা এই পর্যন্ত তাই দেখেছি, কিন্তু মাগুরার ঘটনার ক্ষেত্রে তার ব্যত্যয় কেন দেখা যাচ্ছে? আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলছিলেন যে এর সঙ্গে ছাত্রলীগ আসলে জড়িত নয়। আজ আমরা পত্রপত্রিকায় পড়ছি সেটি বীরেন শিকদার বনাম সাইফুজ্জামান শিখরের অন্তর্দ্বন্দ্ব, যিনি মাননীয় প্রধানমন্ত্রী এপিএস আছেন, তাদের অন্তর্দ্বন্দ্বের কারণে এটি হচ্ছে। আমি জানি না এটার ব্যাপারে কোনো, আমি অ্যাবসলিউটলি রং পারসন এই কোশ্চেনটা আনসার দেওয়ার ক্ষেত্রে। আচ্ছা, এই ক্ষেত্রে আমি আমি জনাব এম এ আজিজ আপনার কাছে জানতে চাইবো যে এইবার একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে 15 আগস্টকে সামনে রেখে সৈয়দ আশরাফুল ইসলাম দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে হত্যাকাণ্ড 15 আগস্টটা পালন করতে আহ্বান জানিয়েছেন। আপনারা বিএফইউজের পক্ষ থেকে, বা আপনি যদি আরেকটু বড় করে বলি, সমমানন্দ গোষ্ঠীগুলির পক্ষ থেকে বিষয়টিকে কিভাবে দেখছেন? না, আমরা বিএফইউতে তো কোনো জাতীয় নেতা বা কারো মৃত্যুবার্ষিকী আমরা পালন করি না, এবং এটা শুধু আমরা সাংবাদিকদের, যারা আমাদের প্রথিতযশা সাংবাদিক মারা গেছে, তাদেরটা আমরা করি না। এটা কি কোনো বড় কারণ আছে, মানে যে মানে না, বড় কারণ এটা ট্রেডিশনালি আমরা এটা কোনো রাজনৈতিক নেতার আমরা এটা কোনো মৃত্যুবার্ষিকী বা জন্মবার্ষিকী। আরেকটি আছে যে তারাও করে না, কখনো তারাও করে না, নাগরিক সাংবাদিক, সাধারণ সাংবাদিক নামে এটা করতে দেখা গেছে ইদানিং। কিন্তু ইউনিয়নের পক্ষ থেকে না, আপনারা করেন না ট্রেডিশনালি যেটা বলছেন, কিন্তু এটা বিশেষভাবে যেহেতু আহ্বানটা জানানো হয়েছে, তার প্রেক্ষিতে কি আপনাদের কোনো সিদ্ধান্তে পরিবর্তন আসতে পারে কিনা? আর আরেকটা জিনিস, যেটা বঙ্গবন্ধুকে আমরা জাতীয় নেতার চেয়ে একটু বড় করে দেখছি, উনি জাতির জনক হিসেবে আমরা দেখছি, যে কোনো জাতীয় নেতার চাইতে বড়, ওই জায়গা থেকে পরিবর্তনের কোনো সুযোগ আছে কিনা? না, আমরা আপাতত এখনো দেখছি না, কারণ আমাদের এটা বরাবর থেকে আমরা এটা আগেও তো ধরেন আরো তো জাতীয় নেতা আছে, কারোটাই কখনোই এখানে আমি বলছি বঙ্গবন্ধুর প্রশ্নে আরো তাদের ফলোয়ার যদি থাকে, ফলোয়ার ভিন্ন নামে এটা করে, কিন্তু আমরা সাংবাদিকরা উভয় পক্ষই করে না। আচ্ছা, আমি যদি একটি সম্পূরক প্রশ্ন এরকম করি, যে দলের মধ্যে আপনি নিজেও একজন মুক্তিযোদ্ধা, বিএনপি এবং 20 দলীয় জোটের মধ্যেও নিশ্চয়ই অনেক মুক্তিযোদ্ধা রয়েছেন, অনেক প্রথিতযশা মুক্তিযোদ্ধা রয়েছেন, কয়েকজনের নাম আমি বলতেই পারি, এখন আমার মনে আছে। কিন্তু এখন যে বিএনপির ব্র্যান্ডিং যুদ্ধাপরাধী জামাত শিবিরের সাথে সম্পর্কের কারণে, সেটি আসলে আপনি বিএনপির জন্য কতটা ভালো খারাপ আপনি কিভাবে বিশ্লেষণ করেন? সেক্ষেত্রে আমি এখন ধরেন এই যে অবরোধ গেল, আন্দোলন গেল, সেখানে আন্দোলনে আমি কয়েকটি, আমার কাছে মনে হয়েছে বিএনপির কয়েকটি ভুল তো হয়েছে,
কারণ বিএনপি একটা উদার গণতান্ত্রিক পার্টি। এই যে অবরোধ কর্মসূচি দেয়া, এই সরকার যেভাবে আপনার এই বিএনপির উপরে রিপ্রেশন চালিয়েছে, এটা অনুমান করা উচিত ছিল। এবং উদার গণতান্ত্রিক পার্টি সেটাকে অফসেট করতে পারবে কিনা, ফাইট করতে পারবে কিনা, সে পার্টির নেতাদের এটা আগে হিসাব করেই এই আন্দোলনের কর্মসূচি নেওয়া উচিত ছিল। দুই, জনমনে এমনি ধারণা আছে, অনেকেই বলে যে বিএনপি জিয়াউর রহমানের রাজনীতির থেকে সরে গেছে। এটা ধরেন এখন বিএনপি পুনর্গঠিত হচ্ছে, আগামী দিনে হয়তো আন্দোলন করবে, কিন্তু আন্দোলনে তো জনগণকে সম্পৃক্ত করতে হবে। সম্পৃক্ত করতে হলে এই ধারণাটার কিন্তু উত্তর দিতে হবে। দ্বিতীয়ত, জামাতের সাথে ওনারা আছেন কি নাই, কখনো আছেন কখনো নাই এরকম মনে হয়। সুতরাং এটাও পরিষ্কার করতে হবে বিএনপিকে, জামাতের সাথে আছে কি নাই। তারপরে ধরেন মানবতা বিরোধী বিচার হচ্ছে, সেই বিচারেও কিন্তু বিএনপি আছে কি নাই এটা পরিষ্কার না, এটাও পরিষ্কার করতে হবে। এরকম কতকগুলো ইস্যু আছে যেটা জনগণের মনে কিন্তু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো কিন্তু ক্লিয়ার বিএনপিকে করতে হবে। আদারওয়াইজ আন্দোলন হয়তো করতে যাবে আগের মতোই বিএনপি। এখন বিএনপি তো সাংগঠনিকভাবেও এটা সত্য কথা দুর্বল হয়ে পড়ছে, তাহলে জনগণকে সংগঠিত করতে হলে এই প্রশ্নগুলো আর কিন্তু উত্তর কিন্তু দিতে হবে, ক্লিয়ার করতে হবে। রতন ভাই, আমরা একটা বিরতি নেওয়ার পরে আপনার কাছে যখন ফিরবো, আমি আপনার কাছে একটু তাত্ত্বিক একটু বিশ্লেষণ চাবো। সেটি হচ্ছে এরকম, যারা ধরেন এই মুক্তমনা লেখকদেরকে খুন করছে বলে আমরা যাদেরকে অভিযুক্ত করছি, তাদেরকে এক্সক্লুশন না করে কোনোভাবে ইনক্লুশন করা যায় কিনা, তাদের মধ্যে মানে আমরা তাদেরকে ভিকটিম ধরে নিয়ে তাদের জন্য কোনো কিছু আমাদের করার আছে কিনা। যেমন যুক্তরাজ্য আইএসএ যারা যোগ দিতে যাচ্ছে তাদের জন্য আইন করার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক এবং সামাজিক কার্যক্রমের আওতাও বাড়াচ্ছে। বাংলাদেশে এরকম কোনো কিছু করার আছে কিনা, আপনারা সেরকম কোনো কিছু ভাবছেন কিনা? আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। রতন ভাই, আপনার কাছে জানতে চাইছিলাম যে বাংলাদেশে বংশোদ্ভূত নাগরিক তরুণদের একটি অংশ আন্তর্জাতিক ভাবেও বিভিন্ন ধরনের সন্ত্রাসী জঙ্গি সংগঠনে অংশ নিচ্ছে। বাংলাদেশের ভিতরে তো অনেক কিছু আছে, তাদের সবাইকে সামাজিক এবং সাংস্কৃতিক একটি বলয়ের মধ্যে এনে এটি বোঝানোর কোনো মানে সুযোগ আছে কিনা, আপনাদের মধ্যেও এরকম কোনো চিন্তা আছে কিনা? আলটিমেটলি তো এটাই করতে হবে, মানে মানুষের বিশ্বাস এবং যুক্তি। বিশ্বাস, যেমন রবীন্দ্রনাথ একটা কথা বলেছিলেন যে বিশ্বাস করি বলে তার পক্ষে যুক্তি করব, নাকি যুক্তিতে পেয়েছি বলে সেটাকে বিশ্বাস করব। এইখানে দুইটা চিন্তার ধারা তৈরি হয়ে যায়। এখন আমাদের শিক্ষা ব্যবস্থাটা কিরকম, আমাদের সামাজিক ব্যবস্থাটা কিরকম। যেমন আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ আমরা স্বাধীনতা চেয়েছিলাম, জামাতিরা কি বললো যে পাকিস্তান আল্লাহর ঘর, পাকিস্তান ভাঙলে আল্লাহর ঘরটাই ভেঙে যাবে। ফলে তখন যখনই রাজনীতিতে ধর্মকে যুক্ত করা হয় অথবা ধর্মের আবরণ হিসেবে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করা হয়, তখনই রাজনীতিটাও তার গতিপথ হারায় এবং ধর্মও তার যে সাধারণ যে মূল্যবোধ সেটাকে ধ্বংস করে দেয়। তাহলে কোনো ধর্মবিশ্বাসী মানুষ কি বলতে পারে যে ধর্ম পালন করে আরেক ধর্মের মেয়েকে রেপ করা যায়? তাহলে এটা কি বলতে পারে কেউ? কোনো বাবা কি তার সন্তানকে এটা বলতে পারবে? তো যদি সে সাধারণ বাবা হয় তাহলে বলতে পারবে না। কিন্তু উন্মাদনার ক্ষেত্রে এমন হয়ে যায়, এমন উন্মাদনা তৈরি হয়, যুক্তি সেখানে মার খেয়ে যায়। ফলে মানুষকে যদি বা যুক্তির ধারায় আনতে হয়, তাহলে একটা গণতান্ত্রিক, একটা বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা যেমন চালু করা দরকার, তেমনি একটা শিক্ষা এবং সংস্কৃতির পরিবেশটাও তৈরি করা দরকার। আমার এই জীবন এবং জগৎ, যেমন আমরা এখানে চারজন বসে চা খাচ্ছি, আজকে ভাবুন তো আসতে 50 বছর কিংবা 100 বছর আগে এখানে যদি একজন হিন্দু ভদ্রলোক থাকতেন, তাহলে কি এটা খেতে পারতেন? যেমন বলেছেন কার ছোঁয়া খেলে কোন জল অপবিত্র হয়ে যাবে, সে কবে আমাদের লালন বলছে না যে ব্রাহ্মণ চণ্ডাল চামার মুচি এক জলেতে হয় গো সূচি। এক জলে সবাই সূচি হয়, কিন্তু এক জলের ছোঁয়া আরেকজন লাগলে নাকি সে অপবিত্র হয়ে যায়। তাহলে এগুলো ভাঙতে হয়েছে তো মানুষকে। এগুলো কিন্তু গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে মানুষের এই সংস্কার মুক্ত হয়েছে। ফলে একটা গণতান্ত্রিক আন্দোলন, গণতান্ত্রিক পরিবেশ, গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা এবং বিজ্ঞান ভিত্তিক চিন্তা, তার প্রসার যদি সমাজে ঘটানো যায়, আলো থাকলে যেমন আধার পালিয়ে যায়, যুক্তি থাকলেও তেমনি কুসংস্কার পালিয়ে যাবে। সেই ব্যবস্থাটা সমাজে করা দরকার। আরাফাত ভাই, আপনি এই জায়গা থেকে আপনি কি মনে করেন, এখানে কি সরকার বা আমরা যারা সাধারণ নাগরিক আছি তাদের কি কোনো কিছু করার আছে যে এই যুক্তির প্রসার ঘটিয়ে এবং তাদেরকে ইনক্লুড করা, তাদেরকে বাদ দেয়া না? আমি যেটা মনে করি যে আসলে কি করার আছে, এই বিষয়ে এত সহজ সমাধান নাই। এবং আপনি চিন্তা করতে পারেন হয়তো এরকম করলেই সমাধান হয়ে যাবে, ব্যাপারটা সেটি নয়। এটি আরো গভীরভাবে খতিয়ে দেখাটা একমাত্র সমাধান এই মুহূর্তে। আসলে কেন হচ্ছে সমস্যা, এটা একটা গ্লোবাল ফেনোমেনা। যে সমাজে আপনার উন্নত দেশগুলোতেও তো এরকম মানে ভালো ভালো ইউনিভার্সিটিতে যাচ্ছে, পড়াশোনা করে
হুট করে যে আইএসএ জয়েন করছে, জঙ্গিবাদী একটা ধারণা, এবং এটা কিন্তু গ্লোবাল প্রবলেমও আছে। এই যে ধরেন, আমি একটু ফ্র্যাঙ্কলি বলি, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্র বিশেষে যে ডাবল স্ট্যান্ডার্ড ইসরায়েল অ্যান্ড ফিলিস্তিন ইস্যু নিয়ে, এবং আন্তর্জাতিক পর্যায়ে কিছু কিছু জায়গায় যে পলিসিগুলি, সেগুলো কিন্তু একটা ডায়ালেকটিক্যাল আপনার রিয়াকশন ক্রিয়েট করে। কাজে আপনি কিন্তু এটা আইসোলেটেড ভাবে দেখলে হবে না, শুধু বাংলাদেশের মধ্যে এক ধরনের সমাজ তৈরি করার অফকোর্স দরকার আছে, এবং সেটা অনেক ক্ষেত্রে টেক কেয়ার করবে প্রবলেমগুলি, কিন্তু এটা একটা কম্প্রিহেন্সিভ কিন্তু আরাফাত ভাই, আমি সাধারণভাবে যেটা চাচ্ছি যে আমরা যে একটা উই আর দে সৃষ্টি করছি, তার থেকে কোনো দ্যাটস হোয়াট আই এম সেইং, এই যে উই আর দ্যাট, এই জিনিসটাতে নতুন একটা ফেনোমেনা দাঁড়িয়ে গেছে। বাইপোলার ছিল আগে আপনার যে সোভিয়েত অ্যান্ড আমেরিকার জায়গা থেকে এখন চলে যাচ্ছে, এবং আপনি দেখবেন যে কারণে অনেক বেশি ওয়েস্টে আমেরিকাতে অনেক বেশি ওই ধরনের যে আইডেন্টিটির খোঁজ, সার্চ ফর, মানে এক ধরনের, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের কোনো কিছু করার আছে বলে আপনি মনে করছেন না? আমাদের, এই মুহূর্তে করণীয় কিছু আছে? না, আমার যেটা মনে হয় সবচেয়ে আগে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটা খুঁজতে হবে, আরো অনেক বেশি গবেষণা এন্ড রিসার্চ করতে হবে, মানে খুঁজতে হবে সলিউশনটা কি। এত ইজি সলিউশন নাই এটা। আজিজ ভাই, আপনার কাছে কি মনে হয় রাজনৈতিক মতবাদ বা ফায়দার ঊর্ধ্বে উঠে সেই উই আর দের মধ্যে এই কনফ্লিক্টটা করার কোনো কিছু করার আছে কি? আমার তো মনে হয় যে এটা রাজনৈতিক ফায়দা না নেই। আমার মনে হয় যে এখানে আমরা সাধারণ জনগণ বলি অথবা বুদ্ধিজীবী বলি, সুশীল সমাজ বলি, আমরা তো অবশ্যই আমাদের তাদেরকে মোটিভেট করার একটা প্রচেষ্টা যার যার লেভেল থেকে থাকতে হবে। কিন্তু দেশে যদি সুশাসন না আসে, দেশের রাজনীতিবিদরা যদি যে দেশের স্বার্থে এবং আপনার ধরেন এই দুর্নীতি মুক্ত এবং দেশের আপনার মানবাধিকার থেকে শুরু করে এবং মানুষের নৈতিকতা ডেভেলপমেন্টের জন্য যদি রাজনীতিবিদরা এগিয়ে না আসে, রাজনীতিবিদকে যতক্ষণ পর্যন্ত না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত এটা একটা লং টাইম প্রজেক্ট। আজিজ ভাই, আমি এটা শুধু জানতে চাচ্ছিলাম যে রাজনৈতিক সেই ফয়দা বা রাজনৈতিক সেই পরিচয় বা রাজনৈতিক সেই কর্মক্ষেত্রটা বাদ দিয়ে এটা চিন্তা করা যাবে কিনা? না, এটা কোন রাজনীতি বাদ দিয়ে সম্ভব না। এটার মধ্যে তো বিশাল রাজনীতি, এটা বিশাল রাজনীতি সারা, এবং যেটা বললেন আরাফাত সাহেব, সারা ওয়ার্ল্ড ওয়াইড এটা একটা চেইনের মতো চলছে। রাজনীতিটা বাদ দিয়ে সুতরাং বিচ্ছিন্নভাবে বাংলাদেশে এটাকে একটা জরুরি অবস্থা গণনা করে এটা রাজনীতি সবার মধ্যে একটা ঐক্যমত্য, কালচারাল রেগুলেশনের মতো ঘটাইতে হবে। রতন ভাই, আপনি কি মনে করেন? যেমন ধরেন আইএস এর কথা আপনি বলেছেন, এখন তো বলা হচ্ছে আইএস সৃষ্টি করেছে আমেরিকা, তার আগে তালেবান সৃষ্টির ক্ষেত্রে আমেরিকার একটা ভূমিকা ছিল। ফলে এগুলোর ক্ষেত্রে ইসলামকে বলি অথবা খ্রিস্টান ধর্মকে বলি অথবা এমনকি বৌদ্ধ ধর্ম যেটা শান্তির ধর্ম বলে বিবেচিত, সেই বুদ্ধিস্টদেরকেও কিভাবে রাজনীতিতে ব্যবহার করার নামে কত নৃশংসতার ইতিহাস গোটা পৃথিবীতে ছড়িয়ে আছে। ফলে ধর্মকে যখন রাজনৈতিক উইপন হিসেবে ব্যবহার করা হয়, সেই নৃশংসতার কোনো সীমা পরিসীমা থাকে না। ফলে আমরা মনে করি যে এইটার একটা পাল্টা একটা রাজনৈতিক চিন্তাও দরকার, যে রাজনীতি এবং ধর্ম এই দুটোর মধ্যে কতটুকু সম্পর্ক থাকবে, কতটুকু সমন্বয় থাকবে। দেশটা একটা মানে খুবই জটিল অবস্থার মধ্যে পড়েছে, এটা চিন্তা করে একটা রাজনৈতিক ঐক্যমত্যই সম্ভব কিনা এটাকে প্রতিরোধ করার জন্য, এটা ডিফিকাল্ট, এটা সম্ভব হবে না, কারণ এই রাজনীতির মধ্যে একটা বড় অংশ এটাকে অপব্যবহারই করতে চাই এই ধর্ম। কিন্তু তারা কি এইটার ইয়াটার সম্পর্কে সচেতন না, যে এটা তারা কোথায় গিয়ে শেষ হয়? তারা শর্ট টার্ম গেইন দেখছে, তারা লং টার্মটা দেখছেই না, কারণ তারা তো সেই অর্থে ওই রাজনীতিটা করছেই না। আপনি যেটা বলছেন যদি ঐক্যমত আসলে রাজনীতির জন্য, এটা যেমন আজকে ব্লগার নাস্তিক আস্তিক ইস্যুতে আসছে, কালকে শিয়াসুন নিয়ে আসবে, পরশুদিন দুই বাজাবে লাগবে, পরশুদিন দুই, মানে এটা তো কোথাও গিয়ে শেষ হবে না। যদি এখন এটার মধ্যে উইয়ার দিয়ে আপনারা কত আগে নজরুল এই জিনিসটাকে অ্যাপ্রিহেন্ড করে বলেছিলেন যে ধর্মের কড়াকড়ি আরোপ করিবার পরে আরব দেশে কোনো কবি জন্মিল না। হ্যাঁ হ্যাঁ, চিন্তা করেন যে আরবরা কত সমৃদ্ধ ছিল, সেটা জন্মিল না। কিংবা আপনিও দেখেন যে গোটা আরবে এত তাদের তেল সম্পদ আছে, কই বিজ্ঞানী কই, আমার কাছে মনে হয় যে এইটা যে রাজনৈতিক ফায়দার কারণে একে ব্যবহার করতেছে, সে তাকে ব্যবহার করতেছে, এইটার ঊর্ধ্বে আসলে তাহলে আমরা তারপরেও আমি বলবো যে আমাদের দেশে যে এই যে রাজনৈতিক কারণে এটাকে ইউজ করা, এটাকে ইউজ করা, এটাও কিন্তু স্যাচুরেটেড পয়েন্টে এসে গেছে। আমার মনে হয় এটা তো পজিটিভ দিকে আসতেও পারে, যে সবাই আপনি মনে করছেন এটা স্যাচুরেটেড পয়েন্টে এসে গেছে। এটা একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট। রতন ভাই, আপনি কি একমত যে এটা কি আসলে একটা অতিরিক্ত জায়গায় চলে এসেছে? না, সম্পৃক্ত জায়গায় আসেনি, কারণ আরো কিছুদিন তারা ব্যবহার করবে ক্ষমতায় যাওয়া আসার জন্য। কিন্তু জনগণের মধ্যে একটা নতুন জাগরণ তৈরি হচ্ছে যে এটা এভাবে কি মানুষ বাঁচতে পারে। আর ভাবে আপনি কি মনে করেন? আমি আমার একটা হাইপোথেসিস দেই, মানে যেটাকে টেস্ট করার জন্য ছোট করে দেই, যেটা টেস্ট করার জন্য হয়তো আরো ফার্দার রিসার্চ লাগবে। আমি মনে করি না রাজনীতিবিদদের মধ্যে ঐক্যমত্য পসিবল। আমি মনে করি রাজনীতিবিদদের মধ্যে যে অংশটি সেকুলার রাজনীতিকে ধারণ করে এবং বিভিন্ন কারণে জটিল সমস্যার মধ্যে আছে, তাদেরকে সিভিল সোসাইটির মধ্যে সেকুলার অংশটাকে, এদের মধ্যে একটা ঐক্য প্রতিষ্ঠা যদি সম্ভব হয় এবং শক্তভাবে যদি ফাইট আউট করা যায়
এই যে এই রাজনীতিটাকে, ধর্মের ব্যবহার অপরাজনীতিকে, এবং এই বিজয়ের মধ্যে দিয়ে কিন্তু সম্ভব কিন্তু যেগুলো আজিজ ভাই কি যে কথা বলেন, আমি এক মিনিট এক সেকেন্ড একটু আপনাকে জানতে চাইবো যে আপনি কি মনে করেন ধর্মের এই রাজনৈতিক ব্যবহারটা একটি স্যাচুরেশন পয়েন্টে চলে আসছে, যেটা আজিজ ভাই বলছিলেন? না, আই ডোন্ট থিংক সো। না, আমি ইউজ করা Use যে করার রাজনীতির ক্ষেত্রে I don't স্বার্থে think এই যে ক্ষমতায় যাওয়ার স্বার্থে এটা সারা জীবন ছিল, যখন যাকে সম্ভব আগেও যাকে ছিল। এখন কি ব্যবহার একটু করা অতি যায়। ব্যবহারে জীর্ণ এটা- হয়েছে? এখন না, যেটি হচ্ছে, অনেক এখন দূর, আপনার অনেক দূর জঙ্গিবাদের হয়েছে। রূপ নিয়েছে, একটা মানে অতি জঙ্গিবাদের ব্যবহারের পর্যায়ে। অস্ত্রটি ভোতা হয়েছে বলে আপনি মনে করছেন না? না, এখনো না? পুরা এখনো নয়, কাজ ভোতা করে। হয়েছে। আজিজ আমার ভাই কাছে বলছেন, মনে হয় রতন অনেক ভাই দূর কি হয়েছে। মনে করেন? অতি আমার ব্যবহারে মনে ভোতা হয় হয়েছে এখন কিনা? আমরা এখনো কাজ পজিটিভ করে। দিকে না, যাবে। এখন হয়েছে কি মানে রতনের সময় না একদমই। আপনি কি মনে করেন যে রাজনীতির মধ্যে ধর্মের Yes ব্যবহার or no? অস্ত্রে ভোতা হয়েছে না, কিনা? ভোতা কালকে হয়নি। বসে হয়েছে। এটা আরো কিছুদিন কাজে লাগাবে, কারণ সামনে ইলেকশন আসলে আপনি দেখবেন যে কিভাবে নৌকার মালিক তুই আল্লাহ, ধানের শীষে বিসমিল্লাহ আবার শুরু হয়ে যাবে। জনাব আজিজ, জনাব রতন, জনাব আরাফাত, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।